রনি ভাই, জনাব সালাউদ্দিন আহমেদ বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তার বক্তব্যের আরেকটু অংশ বলি। তিনি সরকারের উদ্দেশ্যে বলছেন আপনাদের রেটিফিকেশন লাগবে পরবর্তী সংসদে, এটাও আপনারা মাথায় রাখবেন এবং রেটিফিকেশন লাগলে এর লেজিটিমেসি কিভাবে দেওয়া হবে, কোন জায়গায় দেওয়া হবে সেটিও আমরা বিবেচনা করব। সুতরাং গণতন্ত্রের পক্ষে, জনগণের পক্ষে অতি দ্রুত যাতে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে পারি সেরকম কার্যক্রম আপনারা নেবেন। একরকমের হুমকি কি? হুমকি, একেবারে ডাইরেক্ট হুমকি। এখানে আমরাই দেবো, কথাটা একটা ঠিক বলেন। হ্যাঁ, তার মানে ধরেই নিচে ক্ষমতায় আছে, এটাই তো সবাই জানে এবং সেটাই তো হওয়ার কথা। এখানে যদি কথা একটা, তাই বলে পলিটিক্স এটা বলে না। এখানে সালাউদ্দিন সাহেবের পক্ষে যদি আমি বলি, আমরা বলতে উই আর দ্য পলিটিশিয়ান, এটা ভাবে যদি ধরেন, যদি লিবারেল ধরেন, আর যদি নেতিবাচক না, তাহলে আমরা তো ক্ষমতায় এসে গেছি, উই বিএনপি। ফলে আমাদের সঙ্গে আপনি যে আচরণ করছেন, এই আচরণ ঠিক হচ্ছে না, এটা হলো বোঝা। এখন যে যেইভাবে নেয় আর কি, কিন্তু কথা যাই বলুন না কেন, মানে উনি যদি মানে শুধু বিএনপিকে বুঝিয়ে থাকেন অথবা পলিটিশিয়ান বুঝিয়ে থাকেন, কথা সত্য। এই সরকার যেদিন থেকে ক্ষমতায় এসেছে, মানে যেদিন থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব হয়েছে, তার থেকে আজ অবধি আপনি যদি এই সরকারের কার্যক্রম, কর্মকাণ্ড, এই সরকারের কর্মকাণ্ডের ফলে সৃষ্ট জটিলতা, এই সরকারের শপথ, প্রতিটি জায়গায় যদি ধরেন, তাহলে 133 বছর করে কারাদণ্ড বা 1033 বার ফাঁসি দেওয়ার মতো আপনি অনেক উপকরণ পাবেন। এবং এই পুরো জিনিসটিকে যারা মিনিমাইজ করবে তারা হলো দ্য পলিটিশিয়ানস, আগামীতে যারা ক্ষমতায় আসবে। এর বাইরে কোনো উপলক্ষ নেই। যদি এটা পলিটিশিয়ানদের হাতে না সমাধান করে এটা যদি মিলিটারি সলিউশনে চলে যায়, অথবা ধরুন আরেকটা তত্ত্বাবধায়ক সরকার আসলো, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস পশ্চিমাদের সহযোগিতা নিয়ে আরও 20 বছর ক্ষমতায় রইলেন, কিন্তু সমস্যার সমাধান হবে না, ঝুলে থাকবে, সমস্যা ঝুলে থাকবে। এবং এটা টুডে টুমরো পরবর্তী জেনারেশনকে এটা মানে যাকে বলা হয় দায় পরিশোধ করতে হবে। আপনি চিন্তা করতে পারেন 1971 সনের দায় এসে 1916, 17, 18 সনে, মানে 2018 সনে এটা জামাতকে ভোগাবে, এত মানুষকে ফাঁসিতে দিবে, এটা কেউ কল্পনা করেছে? অথবা শেখ হাসিনা যে সামরিক অভ্যুত্থানকে ভয় পেয়েছে, তার ক্ষমতাচ্যুতিকে ভয় পেয়েছে, এবং যেভাবে সে সংবিধান সংশোধন করেছে, তাতে তো মনে হয়েছে কিয়ামত পর্যন্ত আওয়ামী লীগের বাইরে কোনো কিছু যাবে না, পাতার মতো উড়ে গেছে সমস্ত কিছু। এখন দেখেন, আজকে যদি আপনি আওয়ামী লীগের ধরেন ওবায়দুল কাদের সাহেবকে, আজকে ওবায়দুল কাদের সাহেবকে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস টেলিফোন করেন যে আমি আর বিএনপির সাথে পারছি না, আমি স্পেশাল প্লেন পাঠাচ্ছি, আপনি কলকাতা থেকে বাংলাদেশে আসেন, আপনি হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমি 2 জন পুলিশের কর্মকর্তা পাঠাইলাম, ওবায়দুল কাদের সাহেব প্লেনে আসার আগে আমি যাব না এমন কান্নাকাটি করবে যে ছোটকালে পোলাফান মুসলমানই করতে গেলে যেভাবে টান দেয় পোলাফান বলে আমি ছেলে হইলাম কেন, তো তখন সেইভাবে কাঁদবে আমি কেন ওবায়দুল কাদের হলাম। অর্থাৎ এই যে ট্রাস্ট, আওয়ামী লীগের লোকজনের যে ট্রাস্টটা নষ্ট হয়ে গেছে, তারা বাংলাদেশে এসে ইলেকশন করা তো দূরের কথা, ওই যে ডক্টর মোহাম্মদ ইউনূস টেলিফোন করবে, তারেক রহমান সাহেব ফোন করবে, তারপর ওবায়দুল কাদের বাংলাদেশে আসবে। আমি যে সেটা কাদের ভাই যেহেতু আমার খুব ঘনিষ্ঠ, তো তারাই আমি সেটা করলাম, এটা অন্য যে কোনো লোক যারা পালিয়ে আছে তাদের সবার ক্ষেত্রে প্রযোজ্য। মানে সরকারের পক্ষে তো বললেও কিন্তু জনরোষের ভয় তারা বাংলাদেশে মাঠে ময়দানে যেতে পারবে না। যে আওয়ামী লীগ বলা হয়ে থাকে 35% ভোট হোল্ড করেন, যে আওয়ামী লীগ দেশের জিডিপির 60% এখনও পর্যন্ত তাদের হাতে, গোপনে এবং প্রকাশ্যে, আর্মস বলেন, অ্যামুনিশন বলেন, যা কিছু বলেন, তাদের যদি জনরসের এই ভয় হয়, তাহলে সেই ক্ষেত্রে এখন যে সরকার যারা আছেন, যাদের জনভিত্তি নেই, শুধুমাত্র পপুলারিটি এবং পাবলিক কনসাস, আর কিছু না, তো এই সরকারের পরিণতি কি হতে পারে? এই গেল একটা। 2 নম্বর হলো যে আজিজ ভাই যে কথাটা বলছে এর আগে, যে সেটাকে আমি একটু অ্যাড করতে চাই। বাংলাদেশের ইতিহাস আমি যতটুকু পড়েছি, তার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেই দিন শপথ নিয়েছেন, কেবলমাত্র আওয়ামী লীগের ধরেন 20 to 30% লোক, তারা ছাড়া আওয়ামী লীগের লোকও যেইভাবে খুশি হয়েছে এবং যেইভাবে ঐক্যবদ্ধ হয়েছে, এরকম ঐক্য 71-এর ছাড়া আর দ্বিতীয়বার বাংলাদেশে হয়নি। এরকম একটা গোল্ডেন অপরচুনিটি
যারা আমরা ধরেন আসিফ মাহমুদের মতো লোক, সার্জিদের মতো লোক, আমরা সবাইকে নেতা মেনে নিয়েছি। ক্যান ইউ ইমাজিন? বাংলাদেশে আমরা সালাউদ্দিন সাহেবের মতো নেতাইকে আমি ধরি, তো সালাউদ্দিন সাহেবের মতো নেতা সার্জিসকে নেতা মেনে নিয়েছেন। এ তো মানে কিয়ামত হয়ে যাওয়ার মতো অবস্থা, কিন্তু সেই সুযোগটা তো তারা রাখতে পারেনি। সেই সুযোগ আপনি বাংলাদেশে এত বড় বড় মানুষ থাকতে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, তাকে আমরা মন্ত্রী হিসেবে মেনে নিয়েছি, সচিবরা তার কাছে গিয়ে স্যার স্যার বলছে। ক্যান ইউ ইমাজিন? এ তো কিয়ামতের লক্ষণ। কিন্তু এই ঘটনাটা ঘটেছে, কিন্তু আমরা সেটাকে কাজে লাগাতে পারিনি। ওই ছেলে বা যারা যারা আছে তারা যদি এটাকে পজিটিভ অর্থে নিত যে এটা আল্লাহর দেয়া একটা নেয়ামত, অতএব ওই যে তাকে স্যার ডাকছে বা তাকে ডক্টর মোহাম্মদ ইউনূস এসে বসছে, সে যদি বসতো, আমি তো এই যমুনার যাওয়া তো দূরের কথা, আমি তো 6 তলায়তে উঠতে পারতাম না। সকালবেলা আমাকে ওই খাসার মধ্যে ঢুকাইছে, মানে সেখানে ঢাকা মেট্রোপলিটন কোর্টে নিয়ে আসামি চুরি ডাকাতি যারা আছে খাসার মধ্যে ঢুকেছে। আপনি জানেন না, আমি তো আসামি হিসেবে গেছি। ওই খাসার মধ্যে ঢুকার পরে যে মানসিক অবস্থা হয়, আপনি একটা ষাঁড়কে খোয়ারের মধ্যে ঢুকালে ওই ষাঁড়ের যে অবস্থা হয়, একটা জলযন্ত্র মানুষকে ঢাকা মেট্রোপলিটন কোর্টে লোহার খাসার মধ্যে ঢুকালে তার চেয়ে নিজেকে ছোট মনে হয়। ওখানে তো ডক্টর মোহাম্মদ ইউনূস ঢুকছেন। তো সেই ইউনূস সাহেবকে যখন আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে যমুনাতে গার্ড অব অনার দিয়ে ঢুকালেন, ওনার তো সেজদায় পড়ে যাওয়া উচিত ছিল। সেই প্রতিদান তিনি জাতিকে দিতে পারছেন না মনে করছেন। একদম উনি নিজের প্রতি জুলুম করছেন, মানে নিজের প্রতি তার জুলুম হয়ে গেছে। আমি রনিবার সাথে মিলে বলছি যে ইউনূস সাহেবই জাতিটার তিনি নিজের সম্মান রাখতে পারে এবং জাতিকেও বাঁচাতে পারে। যে আমরা যে ফোরকাস্টটা করছি, রনিভাই বলছেন না অন্তত 15 বছর একটা ব্রিদিং টাইম লাগে, সেটাও লাগবে না। উনি যদি সুপ্রিম কোর্টে তত্ত্বাবধায়ক সরকার পেন্ডিং আছে, হিয়ারিং দিয়ে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে দিয়ে উনি যদি থাকুক, উনি থাকবে, উনি হেল্প করবে একটা নিরপেক্ষ নির্বাচন যদি করে দেয়, তারপরে যে ক্ষমতায় আসুক সমস্যা নেই। তার এনসিপি যদি জামাত ইসলাম এরা যদি ঘাউ করে যে তাহলে তোমরা ইলেকশন করে যেত, নিরপেক্ষ হয়ে যায়। মানে যেটা রনি ভাই বলছিলেন, রাজনীতিবিদ, আমি কোনো দলের বলছি না, অ্যাজ এ হোল যারা আগামী সংসদে থাকবেন, তারাই তো ওনার এবং ওনার সরকারের সকল দায় মুক্তি দেবে, সবকিছুর বৈধতা দেবে। অবশ্যই, এর তো আর কোনো বিকল্প নাই জোর করে ক্ষমতা থাকা ছাড়া। তো সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস বোঝেন না তা তো না। সেক্ষেত্রে কেন তিনি বিএনপির মতো দলের প্রতি এমন আচরণ করেন? হ্যাঁ, তা কেন করেন? কারণ হচ্ছে একটা উদাহরণ, একটা মানুষের একবার উদাহরণ সৃষ্টি হলে সারা জীবন রেফারেন্স থাকে। গ্রামীণ ব্যাংকে 65 বছরের রিটায়ারমেন্ট, উনি কি এমডি ছাড়তে চেয়েছেন? তার মানে তিনি রাষ্ট্র ক্ষমতা ছাড়বেন না, সে আশঙ্কা করছেন। উপদেষ্টা বানাতে চাইছে গ্রামীণ ব্যাংকে, এটা সত্য। উনি ওটা রাজি না, কারণ চেয়ারম্যান বানাতে চাইছে, কিন্তু উনি এমডি থাকতে চায়, এক্সিকিউটিভ পাওয়ার, অর্থাৎ একা সব চালাবে। এখনো সরকার